নমস্কার সবাইকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ভারতে যেটা সব থেকে বেশি চর্চার মধ্যে রয়েছে সেটা হলো ভ্লাদিমির পুতিন। পুতিন ভারতে আসছেন, কিন্তু তারপরেই যেটা সব থেকে বেশি চর্চার মধ্যে রয়েছে সেটা হলো রুপি ফল। ডলারের তুলনায় ভারতের রুপির ভ্যালু আরো কমে যাচ্ছে। বর্তমানে $1 মানে হলো 90 রুপি, যেখানে এক বছর আগেই $1 সমান 85 রুপি ছিল। মাত্র এক বছরের মধ্যেই এতটা ফল হয়ে গেল। কিন্তু ব্যাপারটা হলো কি কারণে ভারতের রুপির ভ্যালুটা এরকম র্যাপিডলি কমে যাচ্ছে। সাথে আবার কিছুদিন আগেই দেখলেন ভারতের ইকোনমি নিয়ে একটা রিপোর্ট। ভারতের জিডিপি Q2-তে 8.2% রেটে গ্রো করেছে, 50% ট্যারিফ ইম্পোজ করে রাখার সত্ত্বেও। সো ব্যাপারটা হলো কিভাবে সম্ভব এটা? ভারতের ইকোনমি যেখানে গ্রো করছে সেখানে রুপির ভ্যালুটা কিভাবে কমে যাচ্ছে? জিডিপি গ্রো হচ্ছে, এদিকে রুপির ভ্যালু কমছে, কিভাবে সম্ভব এটা? 3 নম্বর ব্যাপার হলো এই রুপির ভ্যালু কমে যাওয়াটা আমাদের সাধারণ মানুষদের ওপরে কিভাবে এফেক্ট ফেলবে। ইম্পোর্টার এক্সপোর্টার তাদের ওপরেও কিভাবে এফেক্ট ফেলবে, এই রুপির ভ্যালু কমে যাওয়া। আর সব থেকে শেষে বাট খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো কিভাবে সম্ভব এই রুপির ফলটাকে স্টপ করা। প্রথমে তো রুপির যে ফলটা হচ্ছে তার পেছনে মেন 3টে কারণ আছে। যেমনটা আপনি জানেন, এই মুহূর্তে ভারতের ওপরে ইউএস এর দ্বারা সব থেকে বেশি পরিমাণে ট্যারিফ ইম্পোজ করে রাখা, বিশ্বে একমাত্র দেশ যার উপরে 50% ট্যারিফ ইম্পোজ করে রাখা। এই ট্যারিফের কারণেই ইউএস এর সাথে ঠিক করে ভারতের আর কোনো ট্রেড হচ্ছে না, সাথে ট্রেড ডিলও কন্টিনিউয়াসলি ডিলে হচ্ছে। যেখানে কিনা ইউএস এর সাথে ট্রেড করেই ভারত একটা সারপ্লাস এনজয় করত, $40 বিলিয়ন মতো, যার মাধ্যমে রুপির ভ্যালুটা মোটামুটি স্টেবল থাকছিল। কিন্তু ট্রেডটা কমে যাওয়ায়, সাথে ট্রেড ডিলও না হওয়ায় এই রুপির ভ্যালুটা ধীরে ধীরে কমে যাওয়া শুরু করে দিয়েছে। তার উপর ওভারঅলও দেখতে গেলে ভারত হলো একটা নেট ইম্পোর্টার দেশ, মানে বেশি পরিমাণে ভারত বিদেশ থেকে বিভিন্ন জিনিস ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে তুলনামূলকভাবে খুবই কম। রিসেন্টলি নিউজ এসছে যে আগের মাসে ভারতের ট্রেড ডেফিসিটটা ছিল $40 বিলিয়ন মতো, মানে ভারতের ইম্পোর্ট আর এক্সপোর্টের মধ্যে ডিফারেন্সটা হলো প্রায় $40 বিলিয়ন মতো। প্রচুর পরিমাণে ভারতকে অয়েল আর এলপিজি ইম্পোর্ট করতে হয়, আর সেই কারণেই এই এত ট্রেড ডেফিসিট, যার ফলে রুপির ভ্যালুটা কন্টিনিউয়াসলি কমে যাচ্ছে। নাও এখানে আরো একটা ব্যাপার আছে। অনেক সময় দেখেছেন রুপির ভ্যালুটা খুব শার্প ভাবে ফল হয়, মানে হঠাৎ করে একটা দিনের মধ্যেই বেশ অনেকটা ভ্যালু কমে যাওয়া। সেটা অ্যাকচুয়ালি হয় ফরেন ইনভেস্টাররা যখন ভারতের স্টক মার্কেট থেকে হঠাৎ করে প্রচুর পরিমাণে ফরেন কারেন্সি বের করে নেয়, ভারতের রুপিকে কনভার্ট করে ফরেন কারেন্সি, দেন সেই ফরেন কারেন্সিকে স্টক মার্কেট থেকে বের করে নেওয়া, যার ফলে হঠাৎ করে ভারতের রুপির ভ্যালুটা অনেকটা কমে যায়। নাও এবার জিডিপি গ্রোথ কিন্তু রুপির ভ্যালু কমে যাওয়া, এই ব্যাপারটাতে আসা যাক। ভারতের জিডিপি অ্যাকচুয়ালি মেজরলি ডিপেন্ড করে ডোমেস্টিক মার্কেটের ওপরে। ভারতের জনসংখ্যা প্রচুর, তাই ভেতর থেকেই ভারতের ইকোনমিক গ্রোথটা সম্ভব হয়ে যায়, যে কারণে জিডিপি গ্রোথটাও পজিটিভে থাকে। কিন্তু ব্যাপারটা হলো কোনো দেশের কারেন্সি কিন্তু শুধুমাত্র ডোমেস্টিক মার্কেটের ওপরে নির্ভর করে না, ইন্টারন্যাশনাল মার্কেটের ওপরে মেজরলি ডিপেন্ড করে, আর সেইখানেই ভারতের রুপি মার খাচ্ছে। একটা দেশের ট্রেড যত বেশি হবে, এক্সপোর্ট যত বেশি হবে, ইনভেস্টমেন্ট যত বাড়বে সেই দেশে, ট্যারিফ কম থাকবে, সেই দেশের কারেন্সিটারও ততটাই বেশি ভ্যালু হবে। ভারতের ক্ষেত্রে যেমনটা বললাম, অলরেডি 50% ট্যারিফ ইম্পোজ করে রাখা, সাথে হঠাৎ হঠাৎ করে আবার ইনভেস্টাররা ফরেন কারেন্সিকে ভারতের স্টক মার্কেট থেকে বের করে যাচ্ছে, যে কারণেই ভারতের কারেন্সি রুপির ফল হচ্ছে। আমাদের ওপরের এফেক্টটা হলো, ধরেন এক বছর আগে যে জিনিসটার দাম 85 টাকা ছিল, সেই জিনিসটার দামই এখন 90 টাকা হয়ে গেছে। মানে সেই সেম জিনিসের জন্যই আরো বেশি পরিমাণে প্রাইস পে করতে হচ্ছে আমাদের সাধারণ মানুষদের। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে, মানে মেনলি যারা ইম্পোর্ট করে, তাদের ক্ষেত্রেও এই সেম ব্যাপার। ধরেন কোনো প্রোডাক্টের দাম $1, এক বছর আগে সেই প্রোডাক্টটাকে ইম্পোর্ট করার জন্য সেই ইম্পোর্টারকে 85 টাকা পে করতে হতো, সেখানে এখন তাকে পে করতে হবে 90 টাকা। কিন্তু এই ইকুয়েশনটাই আবার পুরোপুরি চেঞ্জ হয়ে যায় এক্সপোর্টারদের ক্ষেত্রে। রুপির ভ্যালু কমে যাওয়ায় ফরেন মার্কেটে ভারতের এক্সপোর্টারদের কাছে থাকা প্রোডাক্টটার ভ্যালু আরো অনেকটা কমে যায়, ফলে ফরেন মার্কেটে সেটা আরো বেশি করে সেল হয়, মানে এক্সপোর্ট আরো অনেকটা বেশ বেড়ে যায়। যে কারণে দেখবেন অনেকে বলে কারেন্সির ভ্যালু কমে যাওয়াটা ডাইরেক্টলি এফেক্ট করে এক্সপোর্টের ওপরে। কারেন্সির ভ্যালু কমে গেলে সে দেশের এক্সপোর্ট আরো অনেকটা বেড়ে যায়। সম্ভবত সেটাই এখন হচ্ছে। নাও এবার আসা যাক শেষ জিনিসটায়, কোনোভাবে কি সম্ভব এই রুপির ফলটাকে স্টপ করা? অ্যাকচুয়ালি দুটো পসিবল রাস্তা আছে এই রুপির ফলটাকে আটকানোর জন্য।
প্রথমটা হলো ডলারকেই সেল করে দেওয়া। ভারতের আরবিআই মাঝে মাঝেই যেটা করে। রিসেন্ট সময়ে আরবিআই রুপিকে স্টেবল রাখার জন্য বেশ অনেকবারই ডলারকে সেল করেছে। ডলারকে সেল করে রুপি নেওয়া, ফলে রুপির ডিমান্ডটা বাড়ানো, যার ফলে রুপির ভ্যালুটা একটু বেড়ে যায়। কিন্তু ব্যাপারটা হলো এটা হলো জাস্ট একটা টেম্পোরারি সলিউশন। পার্মানেন্ট ব্যাপারটা হবে ভারতকেও চীনের মতন একটা ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হয়ে যাওয়া। ম্যানুফ্যাকচারিং বাড়লে এক্সপোর্ট বাড়ে, ফলে সেই দেশের কারেন্সির ডিমান্ডটা বাড়ে, ফলে অটোমেটিক্যালি সেই কারেন্সির ভ্যালুটা অনেকটা বেড়ে যায়। এটাই হলো একমাত্র রাস্তা রুপির ভ্যালুটাকে স্টেবল রাখার জন্য, বা বলতে পারেন রুপির ভ্যালুটাকে বাড়ানোর জন্য।